প্রবলেম 1 থেকে প্রবলেম 4 পর্যন্ত যতগুলা প্রবলেম করাইছি সবগুলারই প্রথম স্টেপ, একদম প্রথম কাজ হলো এই যে দুইটা সাপোর্টের রিয়াকশন বের করা, অর্থাৎ R1 এবং R2 এই দুইটা সাপোর্ট রিয়াকশন বের করা। তো প্রথম সাপোর্টের কথা যদি বলি বা সাপোর্ট রিয়াকশনের কথা যদি বলি, আপনারা মেকানিক্স অফ সলিডস 1 এ যেভাবে শিখে আসছেন যে যে কোনো একটা সাপোর্ট বরাবর যদি আমি মোমেন্ট নেই, তাহলে আমি আমাদের আরেকটা যে সাপোর্ট সেখানকার আমরা রিয়াকশন পাবো। সো এখানে প্রথমে R2 অর্থাৎ এইখানে মোমেন্ট নেওয়া হয়েছে, এখানে যদি মোমেন্ট নেই সামেশন অফ M R2 ইকুয়াল টু 0, তাহলে দেখেন এখানে ফোর্স কি কি আছে, এখান থেকে এই যে 12 ফিট দূরে একটা ফোর্স আছে সেটা হলো R1, যেহেতু এটা উপরের দিকে আছে ক্লকওয়াইজ ফোর্স দিতেছে, তাই 12R1 ইকুয়াল টু তার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ফোর্স দিতেছে এই যে এখানে যে ইউডিএল লোডটা আছে 2400 পাউন্ড পার ফিটের যে ইউডিএল লোডটা আছে সেই লোডটা, এবং এখান থেকে যদি আমরা তার মোমেন্ট চিন্তা করি তাহলে দেখেন এখানে 2400 এবং এই লোডটা কাজ করতেছে 6 ফিট দূরে, 6 ফিট দূরে আর কি। ওই আমাদের যে ইউডিএল এর লেন্থ সেই লেন্থটা হলো 6 ফিট, এবং এই R2 থেকে এই ইউডিএল এর সেন্টার অফ গ্র্যাভিটি এখান থেকে এটুকু 2 ফিট, এবং 6 ফিটের অর্ধেক অর্থাৎ এখান থেকে এটুকু হচ্ছে 3 ফিট। 2 ফিট আর 3 ফিট 5 ফিট, সেটাই করা হয়েছে 2400 ইন্টু 6 ইন্টু এখান থেকে এই ইউডিএল এর সেন্টার অফ গ্র্যাভিটি 5। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের R1 যেটা অর্থাৎ এই সাপোর্ট, এই সাপোর্টের রিঅ্যাকশনটা আসতেছে 6000 পাউন্ড। তো সেম ভাবে এখন যদি আমি দুই ভাবে বের করতে পারি, সামেশন অফ Fy ইকুয়াল টু 0 করে আমি R2 বের করতে পারি, অথবা R1 পজিশনে আমি মোমেন্ট নিলে R2 এর ভ্যালুটা বের হবে। যার যেটা সহজ মনে হয় সে সেভাবে করতে পারে, ভ্যালুটা সেমই আসবে। এখানে এই R1 এ যদি মোমেন্ট নেওয়া হয় তাহলে এখান থেকে 12 ফিট দূরে R2 আছে, 12R2, তার অপোজিট ডিরেকশনে এই 2400 পাউন্ড পার ফিটের ইউডিএলটা কাজ করতেছে 2400, ইউডিএল এর লেন্থ হলো 6 ফিট। এখান থেকে যদি ইউডিএল এর সেন্টার অফ গ্র্যাভিটি চিন্তা করি তাহলে 4 ফিট, আর 6 ফিটের অর্ধেক হচ্ছে 3 ফিট, তাহলে 4 আর 3 7 ফিট। তো এখান থেকে R2 ক্যালকুলেশন করলে আসছে 8400 পাউন্ড, অর্থাৎ R1 এর ভ্যালু হচ্ছে 6000 পাউন্ড আর R2 এর ভ্যালু হচ্ছে 8400 পাউন্ড। তাহলে আমাদের প্রথম কাজ যেটা, যে দুইটা সাপোর্টের রিয়াকশন বের করা, দুইটা সাপোর্টের রিয়াকশন বের করা আমাদের শেষ। এরপরে কি করতে হবে, এরপরে আমাদের এই যে বিমটা আছে এই বিমটার মোমেন্টের ইকুয়েশন বের করতে হবে। আমাদের সুবিধা মতো, আমাদের ইচ্ছা মতো যে কোনো একটা জায়গায় সেকশন নিতে হবে, যে কোনো একটা জায়গায় সেকশন নিয়ে আমাদের এখান থেকে মোমেন্টের ইকুয়েশন বের করতে হবে। তো আমরা কি বলছিলাম, আমাদের একদম প্রথম ক্লাসে আমরা বলছিলাম আমরা যে সেকশনটা নিব এমন একটা জায়গায় যেখানে আমাদের একটা লোড থাকবে। এখন তাহলে এই যে দেখেন এখানে আমাদের এই ফিগারটা থেকে যদি দেখি, এইখান থেকে এই পর্যন্ত একটা ইউডিএল অলরেডি আছে, তাহলে আমরা তো এর মধ্যে যে কোনো একটা সেকশন নিয়ে নিলেই হয়। এখন অসুবিধাটা হলো এইখানে যে ইউডিএলটা আছে সেটা কিন্তু সিমেট্রিক ভাবে নাই। দেখেন এই পাশে ইউডিএল এর এই পাশের লেন্থটা হলো 4 ফিট, আর ডান পাশের যে লেন্থ, ডান পাশের লেন্থটা হলো 2 ফিট। তার মানে এখানে সিমেট্রিক ভাবে ইউডিএলটা নাই। তাহলে তাই আমরা কি করতেছি, তাই আমরা একদম এখান থেকে এই যে 6 ফিট দূরে যে ইউডিএলটা ছিল সেইখান থেকে আরো যে এক্সট্রা 2 ফিট ছিল এটাকেও আমরা ইউডিএল হিসেবে এক্সটেনশন করতেছি, এটাকেও আমরা বৃদ্ধি করে দিতেছি। এখন যেহেতু এখানে কোনো লোড ছিল না, আমি এখানে আমার প্রয়োজনীয় লোড নিয়ে আসতেছি, তাই আমরা সেই ইউডিএলটাকে কি করছি, উপরেও ইউডিএল নিয়ে আসছি 2400 পাউন্ড পার ফিট, নিচেও অপোজিট ডিরেকশনে ইউডিএল নিয়ে আসছি 2400 পাউন্ড পার ফিট, যাতে এই লোডটা এবং এই লোডটা ক্রিয়া করে নিষ্ক্রিয় হয়ে যায়। শুধু এখানে আমার লোডটা নিয়ে আসার কারণ হলো আমি যেখানে সেকশনটা নিতেছি সেই সেকশন নেওয়ার সময় আমার মোমেন্টের ইকুয়েশনটা যেন ইজি হয়, সেই জন্য আমি এখানে এক্সট্রা ভাবে একটা লোড নিয়ে আসতেছি। তো যাই হোক, এখন লোড নিয়ে আসার পরে যদি আমি মোমেন্টের ইকুয়েশন বের করি, ধরেন এই যে সেকশন, এই সেকশনটাকে আমরা নাম দিলাম 1 সেকশন। এই 1 সেকশন থেকে আমরা মোমেন্ট নিব, আমাদের বাম সাইডে যা কিছু আছে সেগুলো থেকে আমরা মোমেন্ট নিব। তাহলে এইখান থেকে সবার বামে কি আছে, সবার বামে আছে এখানে একটা R1 বা রিঅ্যাকশন ফোর্স আছে 6000 পাউন্ড, যেটা ডিসটেন্স আমরা একদম এখান থেকে দেখাই দিছি যে আমাদের 1 সেকশন থেকে এই 6000 পাউন্ড বা রিঅ্যাকশনের যে ডিসটেন্স সেটা হলো x। তাহলে আমরা জানি মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে 6000 ইনটু x, অর্থাৎ 6000 ইনটু x, এটা যেহেতু লোডটা আপওয়ার্ড ডিরেকশনে আসে তাই আমরা এখানে পজিটিভ চিহ্ন দিছি, অর্থাৎ প্লাস 6000x। তারপরে কি আছে, তারপরে এখানে আছে নেগেটিভ, নেগেটিভ ফোর্স আছে 2400, 2400 সাথে এখানে আমাদের ডিসটেন্স কত হবে দেখেন, 2400 সাথে ডিসটেন্স হবে হলো এইখান থেকে এই পর্যন্ত হলো x, আর তার সাথে এখান থেকে 4 ফিট এখান থেকে বাদ যাবে, তার মানে ডিসটেন্স হবে x মাইনাস 4। আর
x মাইনাস 4 তার মানে এইখান থেকে এইটুকুর যে ডিস্টেন্স, এখান থেকে এইটুকুর ডিস্টেন্স, এইখান থেকে এইটুকুর ডিস্টেন্স, এটা এটা হলো x মাইনাস 4। এখন এটা সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় কাজ করবে? সেন্টার অফ গ্র্যাভিটি কাজ করবে এই যে মাঝখানে এইখানে। তাহলে দেখেন এখানে অনেকে 1200 দেখে কনফিউজ হইতে পারেন, সেই জিনিসটা আমি একটু এখানে অ্যানোট করার চেষ্টা করি। আমাদের লোড হলো 2400, তার সাথে ইউডিএল এর লেন্থ হলো x মাইনাস 4, অর্থাৎ দেখেন এই যে লোডটা হলো 2400, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত লেন্থটা হলো x মাইনাস 4, এবং এইখান থেকে এই যে ইউডিএল এর যে সেন্টার অফ গ্র্যাভিটি সেটা হলো এই x মাইনাস 4 এর অর্ধেক, অর্থাৎ ইনটু x মাইনাস 4 ডিভাইডেড বাই 2, মানে x মাইনাস 4 এর অর্ধেক। এই যে এখান থেকে এই পর্যন্ত যেটা x মাইনাস 4 তার অর্ধেক। তাহলে এই 2 দিয়ে এই 2400টাকে কাটলে হয়ে যায় 1200, আর এখানে যে x মাইনাস 4 আর এখানে যে x মাইনাস 4, এই দুটো একসাথে হয়ে যায় x মাইনাস 4 হোল স্কয়ার। সেম ভাবে যদি আমি এখানে আসি তাহলে দেখেন এবার এই যে এইটুকু, জাস্ট এই যে এতটুকু যে ফোর্স, এতটুকু ফোর্স নিয়ে আমরা কাজ করব, বাকি আমাদের সবকিছু ক্যালকুলেশন করা শেষ। এই যে নিচের এইটুকু ফোর্স নিয়ে যদি কাজ করি, এই ক্ষেত্রেও আমাদের ফোর্সের ভ্যালুটা হচ্ছে 2400। এখানেও ক্যালকুলেশনটা দেখাই দেই, এই ক্যালকুলেশনটাও দেখাই দিই। এই ক্ষেত্রেও আমাদের ফোর্সের যে ভ্যালু, ফোর্সের ভ্যালুটা হলো 2400, তার সাথে দেখেন আমরা বলতেছি একদম এইখান থেকে শুরু করে এ পর্যন্ত ডিস্টেন্সটা হলো x, তার মধ্যে এখান থেকে এ পর্যন্ত হলো 4 ফিট, এখান থেকে এ পর্যন্ত হলো 6 ফিট, তাহলে 4 আর 6 কত? 10। তাহলে এখান থেকে এইটুকু যে ডিস্টেন্স সেটা হবে x মাইনাস 10, সেটাই লেখা আছে x মাইনাস 10। তাহলে 2400 ইন্টু x মাইনাস 10, তার সাথে আবার কি, যেহেতু আমরা এই ইউডিএল নিয়ে কাজ করতেছি, ইউডিএল এর আমাদের একদম লাইন অফ অ্যাকশন অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটিও বের করতে হবে। সেই সেন্টার অফ গ্র্যাভিটি হবে এই x মাইনাস 10 এর অর্ধেক। তাহলে x মাইনাস 10 ডিভাইডেড বাই 2। তাহলে এই দুই দ্বারা যদি 2400 কে কেটে দেই তাহলে সেম ভাবে আসে 1200, আর এখানে x মাইনাস 10 আর এখানে x মাইনাস 10, দুইটা x মাইনাস 10 গুণ করলে x মাইনাস 10 হোল স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা এই যে মোমেন্টের এই ইকুয়েশনটা পাইলাম, এই ইকুয়েশনটা পাইলাম। এই যে দেখেন এখানে সব দেখানো আছে, হাফ ইন্টু 2400 ইন্টু এক্স মাইনাস 4 হোল স্কয়ার, সেখান থেকে আসে 1200, এখান থেকে আসে 1200। সো এটা হলো আমাদের মেন মোমেন্টের ইকুয়েশন। আর মোমেন্টের যে ইকুয়েশন, মোমেন্টের ইকুয়েশনটাকে আমরা জানি, মোমেন্টের ইকুয়েশনটাকে প্রকাশ করা হয় ইআই ওয়াই ডাবল প্রাইম দ্বারা, ইআই ওয়াই ডাবল প্রাইম, অর্থাৎ ইআই ডিওয়াই স্কয়ার ডিভাইডেড, সরি ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার, যেটাকে আমরা অর্থাৎ সহজ কথায় আমাদের ওয়াই যে রাশিটা বা ডিফ্লেকশনটাকে যদি দুইবার আমরা ডেরিভেশন করি তাহলে যে টার্মটা পাই সেটাকে আমরা মোমেন্টারি ইকুয়েশন দ্বারা লিখি। এখন এই রাশিটাকে যদি আমি একবার ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো ইআই ওয়াই প্রাইম, এবং যদি দুইবার ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো ইআই ওয়াই। এই ওয়াইটাকে আমাকে বের করতে হবে, ওয়াইটাকে দ্বারাই আমরা বুঝি ডিফ্লেকশন। এখন এখান থেকে যদি আমি একবার ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের এই লাইনটা আসে, দেখেন ইন্টিগ্রেশনটা কেমন। এর আগেও বলছিলাম 6000 এক্স, এক্স কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এক্স টা হয়ে যায় এক্স স্কয়ার, এবং তার যে পাওয়ার অর্থাৎ স্কয়ারের যে পাওয়ার 2, এই 2 দ্বারা পুরো রাশিটা ভাগ হয়ে যায়। তাহলে যদি 6000 কে 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 3000 এক্স থেকে এক্স স্কয়ার। সেম ভাবে এখানে x মাইনাস 4 হোল স্কয়ার, একে যদি ইন্টিগ্রেশন করি এই 2 পাওয়ার ইন্টিগ্রেশন হয়ে যায় 3, তাহলে x মাইনাস 4 কিউব, এবং 3 দ্বারা পুরো রাশিটা ভাগ হয়ে যাবে। 1200 কে 3 দ্বারা ভাগ করলে হয় 400। এখানেও সেম কাজ, x মাইনাস 10 যেহেতু এখানে স্কয়ার আছে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে কিউব, এবং এই 3 দ্বারা পুরো রাশিটাকে ভাগ হয়ে যাবে। 3 দ্বারা পুরো রাশিটাকে ভাগ করলে হয় 400, এবং ইন্টিগ্রেশন করার এখানে নতুন আরেকটা কোএফিসিয়েন্ট যুক্ত হয়, যে কোএফিসিয়েন্টটাকে আমরা নাম দিলাম c1। সেম ভাবে আমরা যদি আরো একবার ইন্টিগ্রেশন করি তাহলে দেখেন এখানে ছিল এক্স স্কয়ার, এটাকে আরেকবার ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে এক্স কিউব, এবং যেহেতু কিউব হয়েছে এখন 3 দ্বারা পুরো রাশিটাকে ভাগ হয়ে যাবে। 3000 কে 3 দ্বারা ভাগ করলে হয় 1000। এখানেও সেম কাজ, এক্স মাইনাস 4 কিউব, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে টু দি পাওয়ার 4। এবার 4 দ্বারা পুরো রাশিটা অর্থাৎ 4 দ্বারা 400 কে ভাগ করলে হয় 100। এখানেও সেম, কিউব ছিল, কিউব থেকে ইন্টিগ্রেশন করলে হবে টু দি পাওয়ার 4, 4 দ্বারা 400 কে ভাগ করলে হয় 100। c1 আগে যে কোএফিসিয়েন্টটা ছিল সেটাকে ইন্টিগ্রেশন করলে তার সাথে নতুন একটা টার্ম x যোগ হবে, এবং নতুন আরো একটা কোএফিসিয়েন্ট আসবে সেটা হলো c2। অর্থাৎ এটা হলো আমাদের মেইন ডিফ্লেকশনের ইকুয়েশন। যদি এখানে এখন আমাদের এখানে দুইটা আননোন কোএফিসিয়েন্ট আছে, একটা হলো c1 আর একটা হলো c2।
এদেরকে আমাদের এই ফিগার দেখে বুঝতে হবে, ফিগার দেখে আমাদের বাউন্ডারি কন্ডিশন লাগাইতে হবে, বাউন্ডারি কন্ডিশনের মাধ্যমে আমাদের এই C1 আর C2 এর ভ্যালু বের করতে হবে। তো বাউন্ডারি কন্ডিশনটা কি? বাউন্ডারি কন্ডিশনটা হলো আমরা ফিগার থেকে দেখব, খুঁজে বের করব কোথায় কোথায় আমাদের ডিফ্লেকশনটা জিরো হবে। তো আমরা যদি ফিগার দেখি, এখানে একটা রিয়াকশন আছে, এখানে যেহেতু রিয়াকশন আছে এখানে বিমটা কোনোভাবে ডিফ্লেকশন হবে না, অর্থাৎ এই রিয়াকশনে, অর্থাৎ আমরা যদি এখান থেকে এক্স ক্যালকুলেশন করা শুরু করছিলাম, এখান থেকে দেখেন যেহেতু এক্স ক্যালকুলেশন করা শুরু করছিলাম, at x equal to 0 সেখানে কোনো ডিফ্লেকশন হবে না, তাই at x equal to 0 y equal to 0। এখন এই ইকুয়েশনে যদি x এর ভ্যালু 0 y এর ভ্যালু 0 বসাই দেই, তাহলে পুরাটা দেখেন এই জব যেখানে যেখানে x ছিল পুরাটা 0 হয়ে যাবে, এই পাশে y এর জায়গায় 0 বসালে পুরাটা 0 হয়ে যাবে, জাস্ট সিম্পলি c2 equal to 0। সেম ভাবে আমাদের আরো একটা জায়গায় এই সেকেন্ড রিঅ্যাকশন যেটা, এখানেও কোনো ডিফ্লেকশন হবে না, যেহেতু রিঅ্যাকশন আছে এখানে বিমটা কোনোভাবে ডিফ্লেকশন হবে না। এই ক্ষেত্রে x এর ভ্যালু কত? এখান থেকে যেহেতু আমরা x ক্যালকুলেশন করি 4 ফিট প্লাস 6 ফিট প্লাস 2 ফিট অর্থাৎ 12 ফিট, অর্থাৎ at x equal to 12 y equal to 0, অর্থাৎ এই ইকুয়েশনে এখন আমি y এর ভ্যালুটা 0 বসাইছি এবং যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে আমি 12 বসাইছি, 12 বসাইছি। 12 বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের C1 এর ভ্যালু যেটা আসে, C1 এর ভ্যালু আসে -1,10,000 পাউন্ড ফিট। এখন এই C1 আর C2 এই এদের ভ্যালু আমি জাস্ট এই আমাদের যে মেন ইকুয়েশন, এই মেন 1 নাম্বার ইকুয়েশনে আমাদের C1 আর C2 এর ভ্যালু যদি বসাই দেই, তাহলে আমাদের ডিফ্লেকশনের ইকুয়েশনটা আমরা পাবো। এটাই হলো আমাদের মেন ডিফ্লেকশনের ইকুয়েশন। এখন এখান থেকে যদি আমাদের মিড স্প্যানের ডিফ্লেকশন বের করতে বলে, মিড স্প্যানের ডিফ্লেকশন মানে কি? এই যে দেখেন পুরো আমাদের বিমের লেন্থ ছিল 12 ফিট, মিড স্প্যানের ডিফ্লেকশন মানে লেন্থ হয়ে যাবে এখন 6 ফিট, অর্থাৎ এই যে ডিফ্লেকশনের ইকুয়েশনটা পাইলাম, এই ডিফ্লেকশনের ইকুয়েশনে x এর জায়গায় 6 বসাই দিলে একদম মাঝখানে মিড স্প্যানে কতটুকু ডিফ্লেকশন পাইছিলাম সেটা বের হয়ে যাবে। তবে আমাদের এই প্রশ্নে বের করতে বলতেছে কি, আমাদের এই প্রশ্নে বলতেছে আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি, যেটা মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালুটা দেওয়া আছে, অর্থাৎ ই এর ভ্যালুটা দেওয়া আছে, আর ওয়াই এর ভ্যালুটা আমরা এই যে বলাই আছে যে টোটাল যে স্প্যান, টোটাল স্প্যানের 1/360 ফিট এর বেশি হইতে পারবে না। সো 1/360 ফিট যদি করি, আমাদের স্প্যান লেন্থ হলো 12 ফিট, এর যদি 1/360 করি তাহলে আসলে 1/30 ফিট। 1/30 কে যদি আমরা আবার 12 দিয়ে গুণ করি ইঞ্চিতে নেওয়ার জন্য, তাহলে ভ্যালুটা আসে -2/5 ইঞ্চ। আর এটাকে যদি আমি দশমিকে করি তাহলে আসে -0.4, -0.4 ইঞ্চি। মাইনাস কেন দেওয়া হয়েছে এই কথাটাও বলছিলাম, আমাদের যে বিমের কন্ডিশন দেওয়া আছে, এখানে যে লোড দেওয়া আছে, এই সমস্ত লোডের কারণে আমাদের বিমটা নিচের দিকে ডিফ্লেকশন হবে, তাই এখানে মাইনাস দেওয়া হয়েছে, তাছাড়া এর আলাদা কোনো ফিজিক্যাল মিনিং নাই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি আমাদের একদম বিমটার মিড স্প্যানে হাইয়েস্ট এই -0.4 ইঞ্চি এতটুকু ডিফ্লেকশন হবে। ই এর ভ্যালুটা দেওয়া আছে, অর্থাৎ ওয়াই এর ভ্যালুটা আমরা পাইলাম -0.4, ই এর ভ্যালু আমার প্রশ্নেই দেওয়া আছে। এখন জাস্ট আমাকে বের করতে হবে আই এর ভ্যালু। তাহলে দেখেন মিড স্প্যান মানে আমি যেটা বললাম, মিড স্প্যান মানে আমাদের পুরো বিমটা ছিল 12 ফিট, মিড স্প্যান মানে হবে তার অর্ধেক 6 ফিট, তাহলে এক্স এর জায়গায় আমি বসাই দিব 6 ফিট বা 6, আর এখানে ওয়াই এর জায়গায় বসাই দিব এই যে -0.4, আর এখান থেকে এই ই এর জায়গায় আমাদের ভ্যালুটা দেওয়া আছে 29 × 10⁶, তো সেটাই বসানো হয়েছে। দেখেন ই এর জায়গায় বসানো হয়েছে 29 × 10⁶। আই এর ভ্যালুটা আমরা জানি না, এটাকে আই হিসেবে রেখে দিছি। ওয়াই এর ভ্যালুটা হচ্ছে -2/5 বা 0.4, একই কথা। এখানে 1000 ইন্টু এক্স কিউব, 1000 ইন্টু 6 কিউব। এখানে আরেকটা কথা, ইম্পর্টেন্ট কথা যেটা বলে রাখি সেটা হলো দেখেন এরা এই যে এখানে একটা মানে আপনাদের কনফিউশন বাড়তে পারে, এখানে আমরা যে ডিফ্লেকশনের ভ্যালুটা দিলাম সেটা দিলাম ইঞ্চিতে, আর এখানে আবার 6 এর ভ্যালু যেটা বসাইতেছি এটা ফিটে, সেটা কেন বসাইতেছি? আসলে এইভাবে বসাইতে হবে এরকম না, নট নেসেসারি। এরা কি করছে, এখানে সব ভ্যালুগুলা ভিতরে ফিটে বসাইছে, লাস্টে 1 ফিট সমান যে 12 ইঞ্চি সেটা দ্বারা গুণ করে দিছে। তো আপনাদের এরকম ঝামেলাতে যাওয়ার দরকার নাই, আপনারা একবারেই করে নিতে পারেন, যেহেতু 6 ফিট ইকুয়াল টু কত 72 ইঞ্চি। তাহলে এখানে জাস্ট 6 টু দি পাওয়ার কিউবের জায়গায় আপনারা লিখে দিতে পারেন 72 টু দি পাওয়ার কিউব। এখানেও সেম, এখানেও জাস্ট এই এখানে যে 6 ছিল 6 এর জায়গায় আপনারা লিখে দিতে পারেন 72 টু দি পাওয়ার 4, আর এখানে যে 6 এর জায়গায় লিখে দিতে পারেন 72। অর্থাৎ সহজ কথায় আমরা যে x ইকুয়াল টু মিড স্প্যান x এর ভ্যালুটাকে 6 ফিট, সেটাকে আপনি একবারে ইঞ্চিতে কনভার্ট করে নিয়ে ভিতরে লিখলেও হবে, আবার এদের মধ্যে মাঝখানে 6 রেখে দিয়ে লাস্টে 12 টু দি পাওয়ার 12 কিউব দ্বারা গুণ করে দিলেও হবে, একই কথা, যে কোনোটা করলেই ইটস ওকে।
সো এখান থেকে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের মোমেন্ট অফ ইনারশিয়া, যেটা মোমেন্ট অফ ইনারশিয়ার ভ্যালুটা আসছে 66.38 ইঞ্চি টু দি পাওয়ার 4। এটাই আমাদের বের করতে বলতেছে, এটাই হলো আমাদের ডিজায়ার্ড অ্যান্সার। তাহলে দেখেন, আমি যদি প্রসেসগুলো আরেকবার জাস্ট ওভারভিউ করি, প্রথম কাজ হলো রিঅ্যাকশন বের করা, দুইটা রিঅ্যাকশন বের করব R1 R2। এরপরের কাজ হলো মোমেন্টের ইকুয়েশন বের করা। সো মোমেন্টের ইকুয়েশন বের করব, মোমেন্টের ইকুয়েশন বের করার পরে সেটাকে দুইবার ইন্টিগ্রেশন করব, দুইবার ইন্টিগ্রেশন করলে আমি ডিফ্লেকশনের ইকুয়েশনটা পাবো। এখন ডিফ্লেকশনের ইকুয়েশনে আমার দুইটা অজানা রাশি আছে, একটা হলো C1 আর একটা হচ্ছে C2। তাহলে C1 আর C2 বের করার জন্য আমাকে দুইটা বাউন্ডারি কন্ডিশন লাগবে। তাহলে একটা আমরা প্রথম যে রিঅ্যাকশন, প্রথম রিঅ্যাকশনটাতে একবার ডিফ্লেকশন 0, অর্থাৎ at x equal to 0 y equal to 0, আর একটা হচ্ছে at x equal to 12 feet y equal to 0। এই দুইটা কন্ডিশন আমি বসাইছি, বসাইলে আমি C1 এবং C2 এই দুইটা ভ্যালু পাইছি। তো C1 C2 এর ভ্যালু আমি যে এখান থেকে ডিফ্লেকশনের যে ইকুয়েশন, সেটাকে আমি এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখছিলাম, সেই ইকুয়েশনে বসাই দিছি। বসানোর পরে আমার এখন প্রশ্নে কি বলতেছে, প্রশ্নে আমার ই এর ভ্যালুটা দেওয়া আছে, আর আমাকে বলতেছে যে আমাদের মিড স্প্যানে যে ডিফ্লেকশনটা হবে, সেই ডিফ্লেকশনটা হবে স্প্যানের 1/360 অংশ। তাহলে স্প্যানটা হলো 12 ফিট, তার সাথে 1/360 অর্থাৎ 360 গুণ করলে আসে 1/30 ফিট। ইঞ্চিতে কনভার্ট করলে হয় -2/5 ইঞ্চি, বা দশমিকে কনভার্ট করলে হয় -0.4, যেটাই বলি না কেন। তাহলে ওয়াই এর ভ্যালুটা আমি জানি, ই এর ভ্যালুটা জানি, মিড স্প্যানে এক্স এর ভ্যালুটাও আমি জানি। জাস্ট এই ইকুয়েশনে সব ভ্যালু আমি জানি, শুধু আই এর ভ্যালুটাও জানা আছে। আমি সব ভ্যালুগুলো এখানে বসাই, ক্যালকুলেশন করলে আই এর ভ্যালু যেটা, অর্থাৎ 66.38 ইঞ্চি টু দি পাওয়ার 4, এটা আমি পেয়ে যাব। এটাতে কারোর কোনো সমস্যা আছে? এই প্রবলেমটাতে বুঝেন নাই এমন কেউ আছেন? এনিওয়ান যে প্রবলেমটাতে বুঝেন নাই? যেহেতু কেউ রেসপন্স করতেছেন না, তাহলে আমি ধরে নিতেছি যে বুঝতে পারছেন। আমাদের ডাবল ইন্টিগ্রেশন মেথড দিয়েছে, এটা ডাবল ইন্টিগ্রেশন মেথড এই পর্যন্তই শেষ। ডাবল ইন্টিগ্রেশন মেথডের মধ্যে 4টা প্রবলেম ছিল, 4টা প্রবলেম আমরা দেখলাম। বিম ডিফ্লেকশনের আমাদের সেকেন্ড যে পার্টটা, সেই পার্টটাকে বলা হয় এরিয়া মোমেন্ট মেথড। এরিয়া মোমেন্ট মেথডটা আপনাদের কাছে অনেকটা ফ্যামিলিয়ার মনে হবে, যেহেতু আপনারা এসএফডি বিএমডি শিখে আসছেন। এরিয়া মোমেন্ট মেথডটা সহজ কথায় যদি বলি, আমাদের যে বিম থাকে, সেই বিমের যে লোডিং কন্ডিশন থাকে, যেরকম লোড থাকে, সেই লোড থেকে আমাদের বিএমডি আঁকাইতে হয়, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকাইতে হয়। সেই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের এরিয়াটা ক্যালকুলেশন করা, এটাই হলো এরিয়া মোমেন্ট মেথড। এই এরিয়া ক্যালকুলেশনের মাধ্যমে ডিফ্লেকশন বের করা যায়, এবং এই মোমেন্টের এরিয়া ক্যালকুলেশনের মাধ্যমে ডিফ্লেকশন বের করার কারণে এই পদ্ধতিটার নাম হলো মোমেন্ট এরিয়া মেথড। তো এর প্রথমেই আমরা যদি বলি, মোমেন্ট এরিয়া মেথডের একটু বেসিক প্রিন্সিপাল নিয়ে যদি কথা বলি, বেসিক প্রিন্সিপাল এটাও আমাদের মোটামুটি জানা। বেসিক প্রিন্সিপালটা বলে যে একটা বিমের ধরেন একটা সিম্পলি সাপোর্টেড বিম, এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে। এটা সিম্পলি সাপোর্টেড বিমের যে কোনো একটা পজিশনে যদি আমরা সেকশন নেই, যে কোনো একটা জায়গায় যদি আমরা সেকশন নেই, মানে এখানটাতে আমরা একটা সেকশন নিছি, আর এদিকে বিভিন্ন লোডিং কন্ডিশন টন্ডিশন আছে, বিভিন্ন ধরনের লোড আছে, বা ইউডিএল পয়েন্ট লোড যা খুশি তাই আছে না কেন। এবং এরিয়া মোমেন্ট মেথডের বেসিক প্রিন্সিপালটা হলো, যে কোনো একটা জায়গায় যদি আমি সেকশন নেই, এই সেকশনের বাম সাইডের মোমেন্ট আর ডান সাইডের মোমেন্ট, এই দুইটা মোমেন্টই সবসময় সমান হবে। অর্থাৎ বাম সাইডে যে যতটুকু মোমেন্ট বা যে পরিমাণ মোমেন্ট পাবো, ডান সাইডেও সেম একই পরিমাণ মোমেন্ট পাবো, শুধু তাদের ডিরেকশনটা হয় ভিন্ন। বাম সাইডের মোমেন্ট নিলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বলি, আর ডান সাইডের মোমেন্ট নিলে সেটাকে বলে ক্লকওয়াইজ মোমেন্ট। আমাদের এই এরিয়া মোমেন্ট মেথডের মাধ্যমে মেইনলি আমাদের যেটা কাজ, সেটা হবে হলো, এই যে এরকম বিম কন্ডিশন দেওয়া থাকবে, বিমের উপরে লোড টোড দেওয়া থাকবে, এখান থেকে জাস্ট সিম্পল সহজ কাজ, সেটা হলো আমাদের এই এই লোডের কারণে বেন্ডিং মোমেন্ট বের করতে হবে। বেন্ডিং মোমেন্ট বের করার পরে এই বেন্ডিং মোমেন্ট গুলোর এরিয়াটা ক্যালকুলেশন করতে হবে। তো এই এরিয়া মোমেন্ট মেথডটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে পার্টটা খুবই সিম্পল একটা পার্ট, এখানে শুধুমাত্র আমরা মোমেন্ট বিএমডি থেকে মোমেন্টের এরিয়া ক্যালকুলেশন করব। আর সেকেন্ড আর একটা পার্ট, যেটা সেকেন্ড পার্টে গিয়ে আমরা এই মোমেন্টের এরিয়া ক্যালকুলেশন থেকে ডিফ্লেকশন বের করা শিখব। অর্থাৎ আমাদের
এই এরিয়া মোমেন্টের উপরে টোটাল 4টা ম্যাথ আছে। এখান থেকে প্রথম দুইটা ম্যাথে আমরা কিভাবে মোমেন্টের এরিয়া ক্যালকুলেশন করে মোমেন্টের এরিয়া ক্যালকুলেশনটা শিখবো, এবং সেকেন্ড দুইটা ম্যাথ যেটা 7 এবং 8 সেকেন্ড পার্ট যেটা, সেখানে আমরা মোমেন্টের এরিয়া থেকে কিভাবে ডিফ্লেকশন বের করতে হয় সেটা শিখব। এখানে আমাদের প্রথমের দিকে জাস্ট কিছু সিম্পল বেসিক কথাবার্তা বলা আছে। বেসিক কথাবার্তা বলতে ধরেন আপনার একটা সেকশনের বা একটা পজিশনে বা একটা মোমেন্ট বা বিএমডির আকারটা শেপটা পাইলেন এরকম, এরকম একটা প্যারাবোলিক শেপ পাইলেন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই জায়গাটুকুর এই বা এরকম যদি শেপ পাই, তাহলে সেই শেপের এরিয়াটা কিভাবে বের করব? আমরা তো খুব সিম্পলি যদি রেক্ট্যাঙ্গুলার এরিয়া হয় তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ বলে দেই, যদি ট্রায়াঙ্গুলার এরিয়া হয় তাহলে হাফ ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ বলে দেই, বা সরি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা বলে দেই। তাহলে যদি এরকম শেপ হয় যে এরকম প্যারাবোলার শেপ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেটার এরিয়া বের করব? সেটার এরিয়া বের করার জন্য এখানে একটা ফর্মুলা দেওয়া আছে। সে ফর্মুলাটা বলতেছে এরিয়া ইকুয়াল টু 1 বাই n প্লাস 1 ইন্টু বিএইচ। অর্থাৎ এই যে এখান থেকে দেখেন, এখান থেকে এই যে ডিস্টেন্স সেটাকে বলতেছে বি অর্থাৎ প্রস্থ বা ভূমি, এবং এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স সেটাকে বলতেছে উচ্চতা। তাহলে দেখেন একটা ত্রিভুজ আর এরকম প্যারাবোলিক শেপের মধ্যে মেইনলি পার্থক্যটা কোথায়? এটা যদি একটা ত্রিভুজ হইতো তাহলে এখান থেকে সোজা একটা দাগ চলে যেত এরকম। তো প্যারাবোলিক শেপ হওয়ার কারণে এখানে একটা কার্ভ ড্র করা আছে। এখন এই এন দ্বারা আসলে কি বোঝায়? এই এন দ্বারা মেইনলি বোঝায় তার ডিগ্রি অফ ফ্রিডম। মানে সহজ কথায় যদি বলি, আপনারা যখন এসএফডি বিএমডি পড়ে আসছেন সেখানে দেখে থাকবেন যদি একটা পয়েন্ট লোড থাকে, পয়েন্ট লোডের কারণে আমরা যখন তার বিএমডি ড্র করি, ধরেন সাপোজ এখানে একটা রিঅ্যাকশন আছে, এরকম একটা রিঅ্যাকশন আছে, এরকম একটা রিঅ্যাকশন আছে, এবং এই পজিশনে একটা পয়েন্ট লোড আছে। তাহলে এটা যদি এসএফডি ড্র করতাম তাহলে কেমন হইতো? এখান থেকে উপরের দিকে যাইতো, এখান থেকে আসতো, যেহেতু এখানে নিচের দিকে পয়েন্ট লোড আছে এরকম নিচে নামতো, এই মাঝখানে যেহেতু আর কোনো লোড নাই এরকম সোজা চলে যেত, এবং এই রিঅ্যাকশনে যেহেতু উপরের দিকে একটা সাপোর্ট আছে এখান থেকে এটা হতো তার এসএফডি। আর যদি তার বিএমটির কথা চিন্তা করতাম তাহলে কি হইতো? এই অংশটুকু যেহেতু পজিটিভ আছে তাহলে প্রথমে জিরো থেকে এরকম উপরের দিকে বাড়তো, এখানে যেহেতু নেগেটিভ আছে, এখান থেকে ডাইরেক্ট নিচের দিকে কমে যায়। তাহলে একটা পয়েন্ট লোডের কারণে এই বিএমডির যে শেপটা হয় এটাকে আমরা কত ডিগ্রি কার্ভ বলি? কারণ মনে আছে? কেউ বলতে পারবেন যে একটা পয়েন্ট লোডের কারণে বিএমডির এই যে কার্ভটা, এই কার্ভটা কত ডিগ্রি কার্ভ হয়? 1 ডিগ্রি। রাইট। যদি পয়েন্ট লোড থাকে তাহলে আমরা সেটাকে একদম স্ট্রেট লাইন বলি, এবং মাথায় রাখবেন যে কোনো স্ট্রেট লাইন মানে হলো সেটার কার্ভটা, মানে যে কোনো স্ট্রেট লাইনই হলো এক ধরনের কার্ভ, এবং স্ট্রেট লাইনের ডিগ্রিটা হলো 1 ডিগ্রি, এই জন্য সেটা হলো স্ট্রেট লাইন। এখন যদি এখানে এই পয়েন্ট লোড না থেকে এখানে যদি একটা ইউডিএল থাকতো, ধরেন এরকম যদি একটা ইউডিএল থাকতো তাহলে কি হইতো? আমাদের বিএমডি শেপটা এরকম সোজা একটা দাগ হইতো না, এরকম ডাইরেক্ট সোজা একটা দাগ না হয়ে আমি ভ্যালু ট্যালু বাদ দিয়ে জাস্ট কিরকম হইতো, তখন আমাদের একটা শেপ হইতো, সেটা আইদার এরকম শেপ হইতো অথবা উপরের দিকে হইতো, সেটা ডিপেন্ড করে আমাদের সাপোর্ট কন্ডিশন রোটার কন্ডিশনের উপরে, যাই হোক। তো আমার বলার উদ্দেশ্যটা হলো এখানে যদি একটা ইউডিএল হইতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আর সোজা একটা লাইন হইতো না, তখন আমাদের একটা কার্ভ হইতো, এবং ইউডিএল থাকলে সাধারণত সেক্ষেত্রে বিএমডি যে কার্ভটা হইতো সেই কার্ভটাকে আমরা বলতেছি 2 ডিগ্রি কার্ভ। এবং সেখানে যদি একটা ইউভিএল থাকতো, এরকম যদি একটা ইউভিএল থাকতো তাহলে সেক্ষেত্রে যে কার্ভটা হইতো সেটা হলো 3 ডিগ্রি কার্ভ। তাহলে এই যে এন মেনলি বোঝায় এই ডিগ্রি গুলাকে, যদি আমাদের বিএমডিটা অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা যদি 1 ডিগ্রির হয় তাহলে এন এর ভ্যালুটা হয় 1। যদি 1 ডিগ্রির বিএমডি কথাটার মানে কি? 1 ডিগ্রির বিএমডি মানে হলো এরকম জাস্ট সোজা দাগ। তো সোজা দাগ হলে তো এই যে ফিগারটা দেখতেছেন এই দাগটা যদি সোজা হতো তাহলে তো সেটা একটা ত্রিভুজ হয়ে যেত। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এই এন এর ভ্যালুটা 1 যদি হইতো তাহলে দেখেন 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 অর্থাৎ 1/2 ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজই হয়ে যেত। এখন যদি এটার বিএমডিটা যদি 2 ডিগ্রি কার্ভ হয়, 2 ডিগ্রি কার্ভ হলে কি এরকম সে বেঁকে যাবে। তো এরকম যদি বেঁকে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এরিয়া বের করব কিভাবে? 1 ডিভাইডেড বাই এন এর ভ্যালুটা হবে 2 অর্থাৎ 2 প্লাস 1 মানে 1/3 বিএইচ। এটা যদি একটা 3 ডিগ্রি কার্ভ হয় তাহলে 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 অর্থাৎ 1/4 ইন্টু বিএইচ। একজনে হ্যান্ড রাইজ করছেন, বলেন। আচ্ছা, স্যার এটা স্যার মানে প্যারাবোলিক হলে এরকমটা হবে তাই তো স্যার, 2 ডিগ্রি? হ্যাঁ প্যারাবোলিক হলে বলতে এই যে দেখেন
এই যে এটা একটা বিম, ধরেন এখানে একটা বিম আছে, এই যে দেখেন এখান থেকে ফিগারটা থেকে দেখাই, এই যে এখানে যে ক্যান্টিলিভার বিমটা আছে দেখেন, এই ক্যান্টিলিভার বিমের এখানে যে লোডটা আছে এই লোডটা কি একটা পয়েন্ট লোড। সো পয়েন্ট লোডের কারণে আপনাদের মধ্যে একজনকে আমাকে বললেন, সো পয়েন্ট লোডের কারণে আমরা যে বিএমডিটা পাই, পয়েন্ট লোডের কারণে এসএফডিটার কোনো মানে ডিগ্রিটা হয় 0 এবং বিএমডি ডিগ্রিটা হয় 1। কেউ একজন আপনারাই বললেন, রাইট, ঠিকই বলছেন যে এই পয়েন্ট লোডের কারণে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ডিগ্রি হয় 1। সো ডিগ্রি যদি 1 হয় তাহলে কি সেটা এরকম পুরো রেক্ট্যাঙ্গেল হয়ে যায়, সরি ট্রায়াঙ্গেল হয়ে যায়। এখন যদি পয়েন্ট লোড থেকে আমরা একটু ইউডিএল এ আসি তাহলে দেখেন ইউডিএল এ আসলে কি হবে, এখন ডিগ্রিটা 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে হয়ে যাবে, সেকেন্ড ডিগ্রিতে হয়ে যাবে। তো সেকেন্ড ডিগ্রি হয়ে গেলে তার শেপটা কিরকম, একটু প্যারাবোলিক শেপ হয়ে যাবে। সেম ভাবে আমরা যদি ইউভিএল এ আসি তাহলে এবার ডিগ্রি হয়ে যাবে থার্ড ডিগ্রি, 3 ডিগ্রি হয়ে যাবে। তো 3 ডিগ্রি হয়ে গেলে তখন শেপটা, এক্ষেত্রেও শেপটা এরকম একটু প্যারাবোলিক শেপই থাকবে, কিন্তু তার প্যারাবোলার যে কার্ভ, সে কার্ভটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই কার্ভটাকে আমরা থার্ড ডিগ্রি কার্ভের ক্ষেত্রে এভাবে আমরা এরিয়া বের করার সময় কি করব, এরিয়া বের করার সময় যে এই ফর্মুলাতে 3 জাস্ট যত ডিগ্রি আসবে তত ডিগ্রির জন্য আমরা এখানে এন এর ভ্যালুটা চেঞ্জ করব। এটা আমাদের জন্য আরো সহজে ফিক্সড হয়ে যাবে। কারণ আপনারা এই একটা ইকুয়েশন মুখস্থ করলেন, একটা ইকুয়েশন মুখস্থ করে আপনারা জাস্ট 3টা লোডিং কন্ডিশন, এখানে যদি পয়েন্ট লোড হয় তাহলে এন এর ভ্যালু হবে 1, যদি ইউডিএল হয় পয়েন্ট এন এর ভ্যালু হবে 2, যদি ইউভিএল হয় এন এর ভ্যালুটা হবে 3। তাহলে আমি এখান থেকে এরিয়া পেয়ে যাব। এবং তার সাথে সাথে আমার আরো একটা জিনিস প্রয়োজন এরিয়ার সাথে সাথে, সেটা হলো প্রত্যেকটা এই প্রত্যেকটা আমাদের যে মোমেন্টের এরিয়া আসবে, প্রত্যেকটা মোমেন্টের সেন্টার অফ গ্র্যাভিটি, এই যে এখানে দেখেন মাঝখানে কালো দাগ করে যেটা বোঝানো হয়েছে সেটাই হলো সেন্টার অফ গ্র্যাভিটি। এই সেন্টার অফ গ্র্যাভিটির লোকেশনটা আমাদের প্রয়োজন। সেন্টার অফ গ্র্যাভিটির লোকেশনটা কিভাবে বের করব সেটার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হলো 1 ডিভাইডেড বাই n প্লাস 1 ইনটু বি, যেখানে বিটা হলো এই পুরা মোমেন্টের যে এরিয়াটা আছে সেটার প্রস্থ, বি অর্থাৎ ভূমি, সহজ কথা যদি বলি তাহলে ভূমি। এবং এখানে আছে এক্স জি অর্থাৎ আমাদের যে সেন্টার অফ গ্র্যাভিটি, সেন্টার অফ গ্র্যাভিটি তো আমি এদিক থেকেও চিন্তা করতে পারি, এদিক থেকেও চিন্তা করতে পারি। এইখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে মাথায় রাখবেন, এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনটা হলো উচ্চতার কাছাকাছি দিক থেকে বা উচ্চতার দিক থেকে ডিসটেন্সটা হলো এই ফর্মুলাটা 1 বাই n, n বাই সরি 1 বাই n প্লাস 1 ইনটু বি। এই যে ফর্মুলাটা দেওয়া আছে এই ফর্মুলাটা কাজ করবে যখন আমি উচ্চতার কাছাকাছি দিক থেকে সেন্টার অফ গ্র্যাভিটি ক্যালকুলেশন করব। আর যদি অপোজিট দিক থেকে ক্যালকুলেশন করতে হয় তাহলে কি জাস্ট বি মাইনাস এক্স জি, এতটুকুই। এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করি তাহলে জিনিসটা আরো সহজ মনে হবে। এখানে দেখেন প্রবলেম 5 যেটা আছে, এই এই মোমেন্ট এরিয়া মেথডের প্রবলেম খুবই সহজ। অনেকের এই ডাবল ইন্টিগ্রেশনে অনেকে ঝামেলা থাকে, কি কারণ কেউ কেউ ইন্টিগ্রেশনটা একটু কম বোঝে, কিন্তু মোমেন্ট এরিয়া যেটা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এটা খুবই সহজ, একদম সিম্পল, ম্যাথগুলো ছোট ছোট এবং সলভ করাও খুবই ইজি। এখানে দেখেন একটা বিম দেওয়া আছে, এই বিমের এখানে দুই পাশে সিম্পলি সাপোর্টেড একটা বিম, এই পাশে একটা রিয়াকশন আছে, এই পাশে একটা রিয়াকশন আছে, মাঝখানে এখানে একটা পয়েন্ট লোড আছে যেটার ভ্যালু হচ্ছে 1000 নিউটন, এবং এখানে একটা কাপল ফোর্স বা মোমেন্ট আছে, একটা কাপল ফোর্স অথবা মোমেন্ট, এটাকে আমরা মোমেন্টও বলতে পারি অথবা কাপল ফোর্সও বলতে পারি। ধরেন এটাকে আমরা বললাম একটা মোমেন্ট। এই মোমেন্টটা কোন দিকে কাজ করতেছে, এদিক থেকে এদিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ দিকে একটা মোমেন্ট কাজ করতেছে। এই মোমেন্টের ভ্যালুটা বলা আছে 400 নিউটন মিটার। এখন এইখান থেকে এই প্রবলেমটাতে আমাদের বলতেছে কম্পিউট দ্য মোমেন্ট অফ দ্য এরিয়া। তার মানে এই যে প্রবলেমটা আছে বা এখানে যে ফিগারটা আছে এই ফিগারটার আমাদের বিএমডি আঁকাইতে হবে। বিএমডি আঁকানোর পরে বিএমডির আমাদের এরিয়া ক্যালকুলেশন করতে হবে। বিএমডির এরিয়া ক্যালকুলেশন করতে হবে। এখন এরিয়াটা কোথা থেকে ক্যালকুলেশন করব সেটাও বুঝে নেন। এরিয়াটা ক্যালকুলেশন করতে হবে হলো, সবসময় এরিয়া ক্যালকুলেশন করতে হয় দুই সাপোর্ট থেকে। এ সাপোর্ট থেকে একবার এই বিএমডি এরিয়া ক্যালকুলেশন করতে হবে এবং বি সাপোর্ট থেকে আরো একবার মানে মোমেন্টের এরিয়া ক্যালকুলেশন করতে হবে। এখানে সেটাই লেখা আছে এম ডায়াগ্রামস বিটুইন দ্য রিঅ্যাকশন অ্যাবাউট বোথ লেফট এন্ড রাইট রিঅ্যাকশন, মানে বোথ লেফট এ রিঅ্যাকশন থেকেও এরিয়া ক্যালকুলেশন করতে বলতেছে, বি রিঅ্যাকশন থেকেও এরিয়া ক্যালকুলেশন করতে বলতেছে। এবং এই প্রবলেমটা খুবই সহজ, সবাই একটু ভালো করে খেয়াল করে। এখানেও প্রথম কাজ হলো আমাদের সাপোর্ট রিঅ্যাকশন বের করে ফেলতে হবে। সলিড মেকানিক্সে সেখানেই যা প্রবলেম সলভ করতে যান না কেন, প্রথম কাজ সব সময় প্রথম কাজ হলো সাপোর্ট রিঅ্যাকশন বের করা। তো এখানে যেহেতু একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, আমরা যে কোনো একটা সাপোর্ট থেকে যদি মোমেন্ট নেই তাহলে আমাদের আরেকটা সাপোর্টে আমরা রিঅ্যাকশন বের করতে পারবো।
তো এখানে যদি আমরা R2 এই সাপোর্টে যদি মোমেন্ট নেই mr2 ইকুয়াল টু 0, সামেশন অফ mr2 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে দেখেন এখান থেকে এটুকু 2 মিটার, এখান থেকে এটুকু 2 মিটার, এখান থেকে এটুকু 2 মিটার, অর্থাৎ 6 মিটার দূরে r1 একটা ফোর্স আছে, তাহলে 6 ইনটু r1 ইকুয়াল টু, এখানে দেখেন এই যে r1 ফোর্স সেটা যেহেতু আপওয়ার্ড ফোর্স, সেটা ক্লকওয়াইজ একটা মোমেন্ট দিবে, সেজন্য আমরা সেটাকে পজিটিভ লিখতেছি। এবং পজিটিভ মোমেন্ট ইকুয়াল টু এখানে আছে 1000 নিউটনের মানের যে লোডটা আছে, পয়েন্ট লোডটা আছে, যে সেটা যেহেতু ডাউনওয়ার্ড দিকে, তার মানে এটা একটা অ্যান্টি ক্লকওয়াইজ লোড দিবে, তাই এটা অ্যান্টি ক্লকওয়াইজ বা ডাউনওয়ার্ড দিকে থাকার কারণে এটা আমরা নেগেটিভ লিখি, যেহেতু আমরা সমান দিয়ে নেগেটিভ যে দুইটা ফোর্স বা নেগেটিভ যে দুইটা মোমেন্ট সেই দুটাকে আমরা অপোজিট দিকে পাঠাই দিচ্ছি, এবং মাঝখানে আমরা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এর মোমেন্ট সেটাকে আমরা ব্যালেন্স করতেছি। তাহলে এখান থেকে এই R2 মানের ফোর্স থেকে 1000 নিউটনের যে পয়েন্ট লোডটা সেটা কতটুকু ডিসটেন্স দূরে আছে, এই যে 2 মিটার ডিসটেন্স দূরে আছে। তাহলে 1000 ইনটু 2, এবং আমরা সবাই জানি যদি কোথাও ডাইরেক্ট মোমেন্ট থাকে তাহলে সেটার সাথে আর আমাদের কোনো ডিসটেন্স গুণ করতে হয় না, জাস্ট মোমেন্টের ডিরেকশন অনুযায়ী আমরা মোমেন্টের ভ্যালুটা বসিয়ে দিই। সো এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ দিকে আছে, তাই অ্যান্টি ক্লকওয়াইজ দিকে আমাদের যে মোমেন্টগুলো সেটার সাথে আমরা প্লাস 400 লিখে দিলাম। সো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের R1 অর্থাৎ এই পাশের আমাদের যে রিঅ্যাকশনটা, সেই রিঅ্যাকশনের ভ্যালুটা আসে 400 নিউটন। এখন R2 বের করার জন্য আমি এখানে মোমেন্ট নিলেও হবে, অথবা সামেশন অফ Fy করে দিলেও হবে। তো এখান থেকে আমি সহজে সামেশন অফ Fy করতে পারি, যেহেতু আমাদের এখানে লোড শুধু একটাই লোড আছে 1000 নিউটন, তাহলে সেখান থেকে R1 পাইছি, রিঅ্যাকশন পাইছি 400 নিউটন, তাহলে অবশ্যই R2 রিঅ্যাকশন পাবো হচ্ছে 600 নিউটন। তো কেউ যদি এরকম মোমেন্ট বের করে সলভ করেন তাও অসুবিধা নাই, কেউ যদি জাস্ট সামেশন অফ Fy করে সলভ করতে পারেন তাহলেও কোনো অসুবিধা নাই। তাহলে আমি R1 পাইছি, R2 পাইছি। এখন আমার কাজ কি? এখন কাজ হলো আমাদের এই বিমটার বিএমডি আঁকাইতে হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকাইতে হবে। তাহলে দেখেন এটা ছিল আমাদের বিম, এখানটাতে একটু ভালো করে খেয়াল করেন, প্রবলেমটা খুবই ইজি। এটা ছিল আমাদের বিম। এখন আমি যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকাবো, আমরা এর আগে সলিড মেকানিক্স 1 এ কিভাবে আঁকাইতাম, সলিড মেকানিক্স 1 এ আমরা আগে এটা থেকে একটা এসএফডি আঁকাইতাম, এসএফডি আঁকানোর পরে সেখান থেকে আমরা একটা বেন্ডিং মোমেন্ট আঁকাইতাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকাইতাম। কিন্তু এই এরিয়া মোমেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে বেসিক প্রিন্সিপাল পড়ে নিছি। প্রথমে বেসিক প্রিন্সিপালে বলছিলাম একটা বিমের যে কোনো একটা পজিশনে যদি আমি একটা সেকশন নেই, সেই সেকশনের বাম দিকের সমস্ত মোমেন্ট এবং ডান দিকের সমস্ত মোমেন্ট সেম হবে, সমান হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখন এখানে যে ফিগারটা আছে, এখানে যে বিমটা আছে, সেই বিমের যে কোনো একটা পজিশনে আমাদের একটা সেকশন ধরে নিতে হবে। সেটা হইতে পারে কোথায় কোথায়, সেটা এই এ থেকে শুরু করে বি পর্যন্ত যে কোনো জায়গায় আমি সেকশন ধরে নিতে পারি। তবে আমার জন্য সহজ কোনটা হবে, আমার জন্য সহজ হবে যেখানে যেখানে লোড আছে সেখানে সেখানে সেকশন ধরে নেওয়া। কেন সেটা সহজ হবে, কারণ আমি ধরেন যদি এইখানে একটা সেকশন নেই, তাহলে এইখান থেকে আমার পুরো বিএমডির সমস্ত লেন্থ গুলো আমি জানি। এখন এইখানে যদি আমি একটা সেকশন নেই, তাহলে এখান থেকে এইটুকু কত লেন্থ, এই পুরা বরাবর এখান থেকে এখানে ভ্যালুটা কত, সেটা আমাকে বারবার ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে, যেটা আমার জন্য টাইম কনজিউমিং। তাই সহজ কথায়, আপনার যদি প্রশ্নে কোথাও বলা থাকে, ধরেন প্রশ্নে সেম এই প্রবলেমটাতে এখানে একটা 1 1 মার্কিং দেওয়া থাকলো, তাহলে সেখান থেকে আপনাকে বুঝতে হবে যে আপনাকে এইখানে সেকশন ধরতে বলা হয়েছে। যদি কোথাও কোনো সেকশন ধরতে বলা না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার যেখানে এই এই চারটা পজিশন আছে, দেখেন এখানে একটা লোড আছে, এখানে মোমেন্ট বা লোড একই কথা, এখানে একটা লোড আছে, এখানে একটা লোড আছে, এই চারটা পজিশনের যে কোনো একটা জায়গায় আপনি একটা সেকশন ধরে নিতে পারবেন। সো আমাদের এই প্রবলেমটাতে দুইটা ভিন্ন ভিন্ন জায়গায় সেকশন ধরে দেখানো হয়েছে, যে দুইটাতেই ভ্যালুটা বা অ্যান্সারটা সেমই আসে। প্রথম ক্ষেত্রে এখানে যে ফিগারটা, এই ফিগারটার ক্ষেত্রে এইখানে একটা সেকশন ধরা হয়েছে, একদম যেখানে মোমেন্টটা আছে সেখানে একটা সেকশন ধরা হয়েছে। এবার একটু বিএমডি আঁকানোটা খেয়াল করেন, এটা টিপিক্যাল আমরা যে বিএমডি আঁকাই বিষয়টা সেরকম না, তার থেকে একটু অন্যরকম। এইখানে আমি একটা সেকশন ধরে নিছি, তাহলে আমি এখন এই সেকশন থেকে যত লোড আছে সবগুলোর জন্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকাবো, বা সহজ কথায় সবগুলোর জন্য আমি এখন মোমেন্ট ডায়াগ্রাম আঁকাবো। মোমেন্ট কথাটার মানে হলো ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে এই পজিশনের জন্য আমি একদম প্রথমে শুরু করব ডান দিক থেকে, ডান দিক থেকে আস্তে আস্তে বাম দিকে যাব, তাহলে আমার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এখন সর্ববামে কি আছে, সর্ববামে আছে এই আর বি অর্থাৎ R2 অর্থাৎ বি পয়েন্টের রিয়াকশন। সো বি পয়েন্টের রিয়াকশনের ভ্যালুটা কত, 600 নিউটন। এবং আমি যে সেকশন নিছিলাম, সেকশন থেকে
এই 600 নিউটনের ডিসটেন্স কত? এই যে এখান থেকে 2 মিটার, এখান থেকে 2 মিটার, তার মানে কত? 4 মিটার। তাহলে টোটাল মোমেন্ট কত আসবে? মোমেন্ট হলো ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে 600 নিউটন ইনটু 4, তার মানে কত? 2400। এবং এটা কি ধরনের লোড আছে এখানে দেখেন, এই যে রিঅ্যাকশন যেটা, সেটা হলো একটা পয়েন্ট লোড। পয়েন্ট লোড থাকলে আমরা বলতেছি সেখানে হলো 1 ডিগ্রি কার্ভ। 1 ডিগ্রি কার্ভ মানে হলো স্ট্রেট লাইন। তাহলে আমি কি করব? একদম এই যে আর বি পজিশন বা আর টু পজিশন থেকে আমাদের যেখানে আমি সেকশন নিছি, সেখানে সোজা একটা স্ট্রেট লাইন টেনে দিব। সোজা একটা এরকম একটা ট্রায়াঙ্গুলারের স্ট্রেট লাইন টেনে দিব। এখানে 1 ডিগ্রি কার্ভ, তাই এখানে কোনো প্যারাবোলা বা অন্য কোনো শেপ হবে না। শেষ, আমার এটার জন্য কাজ শেষ। এরপরে আমি এখান থেকে আস্তে আস্তে ডান দিকে যাব, সরি এখান থেকে আস্তে আস্তে বাম দিকে যাব। ডান থেকে বাম দিকে যাওয়ার পরে এইখানে আমার একটা লোড পাইছি, সেই লোডটাও একটা পয়েন্ট লোড। এই লোডটার ভ্যালু হচ্ছে 1000 নিউটন এবং সেকশন থেকে তার ডিস্টেন্স হলো 2। তাহলে মোমেন্ট কত হবে? মোমেন্ট হবে 1000 ইন্টু 2, তার মানে কত? 2000। এটাও যেহেতু পয়েন্ট লোড, তার মানে 1 ডিগ্রি কার্ভ। তার মানে আমার যে জাস্ট লোডের পয়েন্ট থেকে আমাদের যেখানে সেকশন নিয়েছিলাম, সেখানে জাস্ট সোজা একটা দাগ টেনে দিব। এখন কথা আসতে পারে যে এটা উপরে টানলাম, এটা নিচে কেন টানলাম? কারণটা হলো আমরা যখন 600 নিউটনের জন্য বিএমডি ড্র করলাম, সেই 600 নিউটন ফোর্সটা ছিল আপওয়ার্ড ফোর্স। আপওয়ার্ড ফোর্স মানে কি? পজিটিভ ফোর্স। আমরা আপওয়ার্ড ডিরেকশনকে সাধারণত পজিটিভ ধরে থাকি, তাই পজিটিভ দিকে দাগ টেনছিলাম বা পজিটিভ দিকে আমরা মোমেন্ট ডায়াগ্রাম আঁকাইছিলাম। যখন আমরা 1000 নিউটন নিয়ে কাজ করতেছি, এটা হলো একটা ডাউনওয়ার্ড ফোর্স। ডাউনওয়ার্ড ফোর্সটাকে আমরা নেগেটিভ হিসেবে চিন্তা করি সাধারণত ইকুইলিব্রিয়াম ইকুয়েশনে। তাই এখান থেকে আমি নিচের দিকে টানছি এবং এখানে ভ্যালুটা লিখছি -2000 নিউটন মিটার। তাহলে দেখেন, এটার কাজ শেষ, এটার কাজ শেষ। এই পাশে আমার আর কোনো ফোর্স নাই। আমি যেহেতু একদম এই পজিশনেই আমি সেকশন নিছি, তাই আমাদের এখানে যে মোমেন্টটা আছে সেই মোমেন্টটা কোনো কাজে আসবে না, সেই মোমেন্টটা কোনো ক্যালকুলেশনের ভিতরে আসবে না, কারণ এখান থেকে আমি দুইটা বিমটাকে দুই ভাগে ভাগ করে দিছি। এখন বাম দিকে আসি, বাম দিকে একটা ফোর্স আছে, সেটা কত? 400 নিউটন এবং এই সেকশন থেকে তার ডিস্টেন্সটা হলো 2 মিটার। তাহলে এখান থেকে মোমেন্ট কত হবে? 400 ইন্টু 2, তার মানে 800। যেহেতু আপওয়ার্ড ফোর্স, তাই এখান থেকে আমি উপরের দিকে, যেহেতু পয়েন্ট লোড, পয়েন্ট লোডের জন্য আমরা 1 ডিগ্রি একটা কার্ভ টেনে দিব। বাস, সহজ। তাহলে এখান থেকে আমি এই লোডের ভ্যালুটা পাইলাম কত? 800 নিউটন পার মিটার। তাহলে এইখানে আমি কি করলাম? আমার এই পুরো বিমটার এই সেকশনটার জন্য, এই সেকশনে আমি প্রত্যেকটা ফোর্সের জন্য মোমেন্টের ডায়াগ্রাম ড্র করলাম। এই মোমেন্টের ডায়াগ্রাম ড্র করা কেউ বুঝেন নাই এমন কেউ আছেন? দেখেন, এখনো রেসপন্স করেন। এই ফিগারটা যদি না বুঝে থাকেন তাহলে রেসপন্স করেন। স্যার আবার একটু বুঝিয়ে দেন। দেখেন, প্রথমে আমাদের জাস্ট এরকম একটা বিম আছে, সেই বিম থেকে আমাদের মোমেন্ট এরিয়া মেথডের মাধ্যমে মোমেন্টের এরিয়া ক্যালকুলেশন করতে হবে। সো মোমেন্টের এরিয়া ক্যালকুলেশন করার সময় আমাদের এই বিমটার, যেমন এখানে আমাদের প্রশ্নে বা ফিগারে কোথাও বলা নাই আমরা সেকশন কোথায় ধরবো। যদি এরকম কোথাও বলা না থাকে, তাহলে আমি আমার ইচ্ছা মতো যে কোনো জায়গায় সেকশন ধরতে পারি। কিন্তু আমি সবসময় চেষ্টা করব যেখানে যেখানে লোড আছে, অর্থাৎ এখানে আমি ধরতে পারি সেকশন, এখানেও ধরতে পারি, এখানেও ধরতে পারি, এখানেও ধরতে পারি। আমার ইচ্ছা মতো যে কোনো একটা জায়গায় আমি সেকশন ধরে নিব। তো এইখানে যেহেতু কিছুই বলা নাই, আমি প্রথমে এখানে একটা সেকশন ধরে নিলাম। তো এখানে সেকশন ধরে নেওয়ার পরে এই সেকশনের রেসপেক্টে বা এই সেকশন থেকে প্রত্যেকটা লোডের কারণে আমাদের মোমেন্ট বের করতে হবে। তো আমি প্রথমে, আমাদের নিয়মটা হলো প্রথমে এই ডান দিক থেকে বাম দিকে যাইতে হয়, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে আমাদের এই ডান দিক থেকে যদি বাম দিকে যাই, তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখবেন, আমরা মোমেন্ট বের করতেছি কিন্তু এটার সাপেক্ষে, এই পয়েন্টটার সাপেক্ষে বা এই সেকশনটার সাপেক্ষে। তো প্রথম লোডটা ডান দিক থেকে প্রথম লোডটা কোন দিকে আছে? প্রথম লোডটা আছে হলো এই যে 600 নিউটন। তাহলে এই সেকশন থেকে 600 নিউটনের ডিসটেন্স কত? এটা 2 মিটার, এটা 2 মিটার, তাহলে এখান থেকে এটুকুর ডিসটেন্স কত? 4 মিটার। তাহলে 600 ইন্টু 4, তার মানে কত হবে? মোমেন্ট কত হবে? 2400 নিউটন। তাহলে এখানে আমাদের যে লোডটা আছে, 600 নিউটনের যে লোডটা আছে, সেটা কি আছে? একটা পয়েন্ট লোড আছে। পয়েন্ট লোড থাকলে আমরা জানি, পয়েন্ট লোড থাকলে মোমেন্ট ডায়াগ্রামটা হয় এরকম ট্রায়াঙ্গুলার টাইপের। তাহলে একদম এখান থেকে আমাদের যে সেকশনটা আছে, সেই সেকশনের উপর আমি 2400 নিউটন মিটারের একটা ট্রায়াঙ্গেল টেনে দিলাম, একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ টেনে দিলাম। এটার কাজ শেষ। এরপরে আমি এদিক থেকে আস্তে আস্তে যেতে থাকি। এরপরে আমি পাইছি 1000 নিউটন মানে এই ফোর্সটা।
এই ফোর্সের কারণে মোমেন্ট কতটুকু হবে দেখেন, লোড হলো বা ফোর্স হলো 1000 আর এই সেকশন থেকে ডিসটেন্স হলো 2 মিটার। তাহলে আমরা জানি মোমেন্ট ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসটেন্স, তার মানে 1000 ইনটু 2 তাহলে 2000। এবং এই ফোর্সটা আছে ডাউনওয়ার্ড দিক অর্থাৎ নিচের দিকে আছে। তাহলে নিচের দিকে থাকলে আমরা, যেহেতু এটাও একটা পয়েন্ট লোডের কারণে এখান থেকে আমি নিচের দিকে আরেকটা ট্রায়াঙ্গুলার টেনে দিলাম, যেটার ভ্যালু হচ্ছে 2000 নিউটন মিটার। অর্থাৎ ফোর্স 1000 আর ডিসটেন্স 2 একসাথে গুণ করলে হয় 2000 নিউটন মিটার। যেহেতু আমি একদম যেখানে মোমেন্ট আছে সেখানেই যেহেতু আমি সেকশন নিছি, তাই এখানে যে মোমেন্ট সেই মোমেন্টটা আমাদের ক্যালকুলেশনের মধ্যে আসবে না। এখন যদি আমি বাম পাশে চলে যাই, এই সেকশনটার বাম পাশে চলে যাই, তাহলে দেখেন বাম পাশে আরো একটা ফোর্স আছে, সেটা হলো এই যে রিয়াকশন ফোর্স। এই রিয়াকশন ফোর্সটা একটা আপওয়ার্ড ফোর্স অর্থাৎ উপরের দিকে আমাদের মোমেন্ট ডায়াগ্রাম হবে। এবং এই ফোর্সটার ভ্যালু হচ্ছে 400 নিউটন এবং এই সেকশন থেকে ডিসটেন্স হলো 2 মিটার। তাহলে মোমেন্ট কত, ফোর্স ইনটু ডিসটেন্স অর্থাৎ 400 ইনটু 2 করলে হয় 800 নিউটন মিটার। এখন 800 নিউটন মিটার যেহেতু এটা একটা পয়েন্ট লোড, অর্থাৎ এই ক্ষেত্রেও আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা হবে ট্রায়াঙ্গুলার শেপের। যেহেতু আপওয়ার্ড ফোর্স অর্থাৎ উপরের দিকে 800 নিউটন মিটার, এই যে উপরের দিকে 800 নিউটন পার মিটার, এই 800 নিউটন মিটার একটা ট্রায়াঙ্গেল টেনে দিলাম। এবার কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। মানে স্যার ডিরেকশনটা বলতে স্যার লোড গুলা পয়েন্ট লোড যেদিকে থাকবে, যদি আপওয়ার্ড থাকে তাহলে উপরের দিকে, হ্যাঁ হ্যাঁ, আর যদি ডাউনওয়ার্ড থাকে তাহলে নিচের দিকে আনতে নিচের হবে, দিকে। তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, রাইট। জি স্যার, বুঝতে পারছি। দেখেন, এখন আমাদের এই প্রত্যেকটা ফোর্সের জন্য মোমেন্টের ডায়াগ্রাম আঁকানো কমপ্লিট। এখন কি করতে হবে, আমাদের প্রত্যেকটা মোমেন্টের এরিয়া ক্যালকুলেশন করতে হবে। প্রত্যেকটা, এই যে আমি এখানে একটা ট্রায়াঙ্গেল পাইছি, এখানে একটা ট্রায়াঙ্গেল পাইছি, এখানে একটা ট্রায়াঙ্গেল পাইছি, প্রত্যেকটা মোমেন্টের এরিয়া ক্যালকুলেশন করতে হবে। কোথা থেকে ক্যালকুলেশন করতে হবে এটা আমার প্রশ্নে বলা আছে, বোথ লেফট এন্ড রাইট রিয়াকশন থেকে। মানে লেফট রিয়াকশন থেকে একবার এরিয়া ক্যালকুলেশন করতে হবে, রাইট রিয়াকশন থেকে একবার এরিয়া ক্যালকুলেশন করতে হবে। তো সেটা কিভাবে করব দেখেন, প্রথমে লেখা আছে এরিয়া এ বি অর্থাৎ এ থেকে বি পর্যন্ত মোমেন্টের এরিয়া, তার সাথে লেখা আছে এক্স বার এ অর্থাৎ এই মোমেন্টের যে আমাদের যে ট্রায়াঙ্গেল গুলো পাইছি সেই এরিয়াটার সাথে আমরা এ থেকে অর্থাৎ এ রিয়াকশন থেকে এখন আমরা এরিয়া ক্যালকুলেশন করতেছি। তো সেক্ষেত্রে এ এর এ পজিশন থেকে বা এ রিয়াকশন থেকে যদি এরিয়া ক্যালকুলেশন করি, প্রথমে কোনটা আছে, প্রথমে আছে এইটা। সো এটার ক্ষেত্রে যেহেতু এটা ট্রায়াঙ্গেল শেপের ক্ষেত্রে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত, এখান থেকে এটুকু বলা আছে 2 মিটার, আর উচ্চতা মানে কত, এই যে এখান থেকে এটুকু আমাদের যে মোমেন্ট সেটা বলা আছে 800। তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন তার সাথে কি গুণ দিতে হবে, তার সাথে গুণ দিতে হবে আমাদের এই যে এই ট্রায়াঙ্গেলটার সেন্টার অফ গ্র্যাভিটি। এখন এই ট্রায়াঙ্গেলটার সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় আছে সেটা বের করব কিভাবে, সেটা বের করব হলো এই যে ফর্মুলা থেকে। এখানে যে ফর্মুলাটা বলা আছে, এই যে সেন্টার অফ গ্র্যাভিটি বের করার ফর্মুলাটা হলো 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে আমি যদি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি, ফর্মুলাটা হচ্ছে 1 ডিভাইডেড বাই n প্লাস 1 তার সাথে হচ্ছে b। এবং এই যে ফর্মুলাটা, এই ফর্মুলার থেকে সেন্টার অফ গ্র্যাভিটি বের করা হয় হলো উচ্চতার দিক থেকে। তাহলে যেহেতু এখানে ট্রায়াঙ্গুলার শেপ আছে, ট্রায়াঙ্গুলার শেপের জন্য আমাদের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 1। এখানে সবগুলা ট্রায়াঙ্গুলার শেপ আছে, তাই সবগুলোর ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 1। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম যদি 1 হয়, তাহলে এখানে যদি n এর ভ্যালু 1 বসাই দেই, তাহলে কত, 1 প্লাস 1, তাহলে 1/2। আর b এর ভ্যালু কত হচ্ছে, b এর ভ্যালু এখানে দেওয়া আছে 2, তাহলে হচ্ছে 1। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্স, এইখান থেকে এই পর্যন্ত যে ডিসটেন্স আছে, সরি এখানে মনে হয় আমরা কিছু একটা মিস্টেক করলাম কিনা, এখানে 4/3, আচ্ছা এই ডিসটেন্সটা মনে হয় ভুল করা আছে এখানে, কারণ এখানে এই ডিসটেন্সটা হলো, টোটাল ডিসটেন্সটা হলো 2 মিটার। তো সেখান থেকে আমাদের ট্রায়াঙ্গুলারের নর্মাল এরিয়াটা হলো এই দিক থেকে হচ্ছে 1/3 আর এদিক থেকে হচ্ছে 2/3। আচ্ছা না, ভুল নাই, ঠিক আছে, এটা দরকার নাই। ট্রায়াঙ্গেলের আপনারা যখন সেন্ট্রয়েড বের করা শিখাইছেন, আপনারা যখন অ্যানালিটিক মেকানিক্স পড়ছেন, অ্যানালিটিক মেকানিক্স যখন সেন্ট্রয়েড বের করছেন, তো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা জানি যদি আমরা উচ্চতার দিক থেকে আসি তাহলে সেক্ষেত্রে সেন্ট্রয়েড হলো 1/3 ইন্টু বি। আর যদি আমরা এই এদিক থেকে যাই, ফ্ল্যাট দিক থেকে যাই, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা হলো 2/3 ইন্টু বি। তাহলে 2/3 ইন্টু তার সাথে যেহেতু এখানে বি এর ভ্যালুটা হচ্ছে 2, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে ডিসটেন্সটা আসে 4/3
তাহলে এইটার প্রথম অংশটুকুর এরিয়া ছিল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তার সাথে তার সেন্ট্রয়েড গুণ আকারে হলো 4/3। সেকেন্ড পার্টটা হলো এটার ক্ষেত্রে যেহেতু এটা ট্রায়াঙ্গেল, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত টোটালটা অর্থাৎ 4 মিটার, হাফ ইন্টু 4, তার সাথে উচ্চতা 2400, এবং এখান থেকে তার সেন্ট্রয়েড কতটুকু হবে দেখেন, এই যে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ আমরা এ থেকে যেহেতু ক্যালকুলেশন করতেছি আমাদের সবকিছু চিন্তা করতে হবে এ থেকে যদি চিন্তা করি তাহলে দেখেন এটাও যেহেতু ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডটা থাকে হলো উচ্চতার দিক থেকে 1/3b ডিস্টেন্স দূরে, 1/3b ডিস্টেন্স দূরে। তাহলে 1/3 মানে কত, এখানে 4/3, যেহেতু এখানে b এর ভ্যালুটা হচ্ছে 4 মিটার, তাহলে 4/3 তার সাথে আবার এখানে যোগ করতে হবে 2, তাহলে 2 প্লাস 4/3 করলে এরকম আপনার এই 10/3, বা এটা যদি আমি দশমিকে কনভার্ট করি তাহলে 3.33, আপনারা ওই দশমিকে কনভার্ট করলে জিনিসটা আরো ইজি হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তার সাথে এই সেকশনটা সেন্ট্রয়েড গুণ করলাম 10/3, তার সাথে দেখেন এই অংশটা যেহেতু উপরে ছিল, এই অংশটা পজিটিভ আকারে ছিল, আর নিচের যে অংশটা সেটা হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ হাফ, এখান থেকে এটুকু ডিস্টেন্স অর্থাৎ ভূমির ডিস্টেন্সটা হলো 2, এখানে উচ্চতা হলো 2000, এবং এখান থেকে তার সেন্ট্রয়েড, এখান থেকে এটুকু সেন্ট্রয়েড হলো 1/3, 1/3 মানে হলো 1/3 ইন্টু বি, 1/3 ইন্টু বি করলে আসে 2/3, আর এখান থেকে এটুকু ডিস্টেন্স হলো আবার 2 মিটার, তাহলে 2 প্লাস 2/3, এখান থেকে এটা করলে আসে আপনার 8/3। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের পয়েন্টের রেসপেক্টে টোটাল মোমেন্ট এরিয়া আসে হলো 11,733। এখন বি পয়েন্টের রেসপেক্টে ক্যালকুলেশন করতে হবে, একই কাজ, এরিয়া তো সবগুলা সেমই থাকে, শুধু সমস্যা হলো সেন্টার অফ গ্র্যাভিটিটা চেঞ্জ হয়ে যায়। সেন্টার অফ গ্র্যাভিটি যেমন আমরা যদি প্রথম অংশটার কথা চিন্তা করি, অর্থাৎ এই পার্টের কথা চিন্তা করি, এখন আমাদের বি পয়েন্ট থেকে ডিস্টেন্স ক্যালকুলেশন করতে হবে। সো এটার জন্য হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু 2 ইন্টু 800। এখন ডিস্টেন্সটা হবে এইখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত অলরেডি আছে 4 মিটার, আর এখান থেকে এটুকু হচ্ছে 1/3 ইন্টু বি, অর্থাৎ 2/3, 4 প্লাস 2/3 সেটা করলে আসে 14/3। সেকেন্ড পার্ট সেটা হলো এটার হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা করলে আসে হাফ ইন্টু 4 ইন্টু 2400, এবং এই সেন্ট্রয়েডটা হলো এই যে এই বি পয়েন্ট থেকে শুরু করে এইটুকু হচ্ছে 2/3 ইন্টু বি। সো 2/3 ইন্টু বি মানে হচ্ছে 2/3 ইন্টু 4, সেটা করলে আসে 8/3, তার সাথে নিচে যেটা আছে নেগেটিভ হাফ ইন্টু 2 ইন্টু 2000, এখান থেকে এই ডিস্টেন্সটা হবে আপনার টোটালটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 মিটার, এবং এখান থেকে এটুকু হলো 2/3 ইন্টু বি, 2/3 ইন্টু মানে হচ্ছে 4/3, তার সাথে প্লাস 2 করলে আসে 10/3। অর্থাৎ এই পুরো ফিগারটা আঁকানোর পরে জাস্ট আপনার একবার এ থেকে প্রত্যেকটা ফিগারের বা প্রত্যেকটা আমাদের যে মোমেন্ট এরিয়া আছে সেটার সেন্ট্রয়েড ক্যালকুলেশন, আরেকবার বি থেকে সেন্ট্রয়েড ক্যালকুলেশন করে আপনাদের একদম সেন্ট্রয়েড বের করার সময় যেটা করতেন যে a1x1 প্লাস a2x2 যেভাবে বের করতেন, সেম হুবহু একই কাজ করলে আমাদের এ পয়েন্টের রেসপেক্টে আমাদের মোমেন্ট এরিয়াটা আসে 11,733, বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট এরিয়াটা আসে 9,866। এখন এই প্রবলেমটাতে প্রশ্নে আমাদের কোথাও বলা ছিল না যে আমরা এই সেকশনটা কোথায় ধরবো, তাই এই প্রবলেমটা আরো একটা জায়গায় সেকশন নিয়ে করে দেখাইছে যে অ্যান্সারটা সেমই আসে। এই এই আনসার আর এই আনসার মানে একই প্রবলেম, এখানে এক জায়গায় সেকশন নিয়ে করা হয়েছে, এখানে ভিন্ন আর এক জায়গায় সেকশন নিয়ে করা হয়েছে। আপনাদের যেটা সহজ মনে হয় সেটা করতে পারেন। এখানে আমরা এখানে সেকশন নিয়ে সলভ করলাম, আর এই প্রবলেমটাতে এখানে সেকশন নিয়ে সলভ করা হয়েছে, এখানে সেকশন নেওয়া হয়েছে, সেকশন নিয়ে সবগুলোর জন্য ফোর্স মোমেন্ট বের করা হয়েছে, বের করে সলভ করা হয়েছে। যাই হোক, এটাও আমি নেক্সট দিন অল্প একটু দেখাই দিব, একই প্রবলেম, অ্যান্সারও সবকিছুই সেম, জাস্ট দেখানো হয়েছে যে আমি যেখানেই সেকশন নেই না কেন আমাদের আনসারের কোনো তারতম্য হবে না, ভ্যারি করবে না। সেটা কি বোঝা গেছে?